বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 26শে নভেম্বর 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের সাক্ষ্য আইনের প্রথম ক্লাস, এবং আজকে আমরা সাক্ষ্য আইন শুরু করতে যাচ্ছি। প্রথমেই আসেন, সাক্ষ্য আইন আসসালাম। আসলে কি, কেন সাক্ষ্য আইন পাশ করা হয়। আমরা এতদিন সবার প্রথমে শুরু করেছিলাম ফৌজদারি কার্যবিধি দিয়ে, তারপরে দণ্ডবিধি, তারপরে দেওয়ানি কার্যবিধি, তারপরে সুনির্দিষ্ট প্রতিকার আইন। তো প্র- বাংলাদেশ বার কাউন্সিলের যে 7টা সাবজেক্ট, এই 7টা সাবজেক্ট ছাড়াও সকল আইনে আমরা দুই ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে পদ্ধতিগত আইন, আর একটা হচ্ছে তত্ত্বগত আইন। পদ্ধতিগত আইন মানে হলো যে আইনে মামলা দায়েরের বিভিন্ন পদ্ধতি আলোচনা করছে সেটাকে বলে পদ্ধতিগত আইন। আর মামলার মানে কোন ধারায় হবে, কোন শাস্তি হবে বা কি প্রতিকার, শাস্তি বা প্রতিকার নিয়ে যে আইন আলোচনা করেছে সেটা বলে তত্ত্বগত আইন। সেই হিসেবে দেওয়ানি কার্যবিধি এবং ফৌজদারি কার্যবিধি হচ্ছে পদ্ধতিগত আইন, এবং দণ্ডবিধি এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন হলো কি, তত্ত্বগত আইন। তো আজকে আমরা যে আইনটা পড়বো সাক্ষ্য আইন, এই সাক্ষ্য আইনটা হলো পদ্ধতিগত আইন। এই সাক্ষ্য আইন দুইজনেরই লাগবে, মানে দেওয়ানি মামলায়ও লাগবে, ফৌজদারি মামলায়ও লাগবে। একটা মামলা যখন দায়ের করা হয়, যখন চার্জ গঠন হয় ফৌজদারি মামলায় বা ইস্যু গঠন হয় দেওয়ানি মামলায়, তার পরের ধাপ হচ্ছে সাক্ষ্য গ্রহণ। তো সাক্ষ্য গ্রহণ কিভাবে হবে, কে করবে, জেরা কি, জবানবন্দি কি, কার কার সাক্ষ্য প্রাসঙ্গিক হবে, কার কার হবে না, পুলিশের কাছে সাক্ষ্য দেওয়া যাবে কিনা, এই যে যে বিষয়গুলো, এই বিষয়গুলো আলোচনা করেছে কোন আইনে, সাক্ষ্য আইনে। তাই বলা যেতে পারে সাক্ষ্য আইন একটা কি আইন, পদ্ধতিগত আইন। এটা দেওয়ানি মামলার ক্ষেত্রেও প্রযোজ্য, এটা কি ফৌজদারি মামলার ক্ষেত্রেও প্রযোজ্য। তো আমরা চলে আসি, প্রথমেই দেখেন সাক্ষ্য আইনের খসড়া। সর্বপ্রথম গোল দিবেন 1850 সালে, গোল দিবেন স্যার হেনরি সামারমেইন ভারতীয় আদালতের মামলা পরিচালনার জন্য অনুসরণীয় একটি সাক্ষ্য আইনের খসড়া বিল তৈরি করে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে সাক্ষ্য আইনের খসড়া প্রণয়ন করা হয় সর্বপ্রথম কত সালে? 1850 সালে। কে প্রণয়ন করে? স্যার হেনরি সামারমেইন। এই দুইটা তথ্য। কিন্তু এটা ভারতে ব্যবহারের অনুপযোগী ছিল। অবশেষে গোল দিবেন 1871 সালে, গোল দিবেন ব্রিটিশ পার্লামেন্টে স্যার জেমস ফিটজেমস স্টিফেন। এটা 1871 সালে বা ব্রিটিশ পার্লামেন্টে কে, স্যার জেমস ফিটজেমস স্টিফেনকে সাক্ষ্য আইনের একটি খসড়া প্রস্তুত করার দায়িত্ব দেয়। তাহলে সাক্ষ্য আইনের খসড়া অ্যাকচুয়ালি দুইটা, স্যার হেনরি সামারমেইন 1850, আর জেমস ফিটজেমস স্টিফেন 1871। এবং আমরা বর্তমানে যেটা পড়তেছি এটা হচ্ছে 1871 সালে। এই জায়গায় জেমস কিন্তু স্যার জেমস ফিটজেমস স্টিফেন, জেমস দুইবার, আইয়ুব বাস্তু একবারও নাই, জেমস ফিটজেমস স্টিফেন। তার তৈরিকৃত বিলটি সেপ্টেম্বর 1, 1872 সালে কার্যকর করা হয়। তখন থেকে ভারতীয় আদালত এটা অনুসরণ করে আসছে। বর্তমানে বাংলাদেশের সামান্য কিছু সংশোধনী ছাড়া এই আইনটি প্রয়োগ হচ্ছে। তো আমার এই জায়গা থেকে যে প্রশ্ন আসবে, যদি বলে যে সাক্ষ্য আইনের খসড়া সর্বপ্রথম কে প্রণয়ন করে, তার হেনরি সামারমেইন। আর যদি বলে যে 1872 সালে সাক্ষ্য আইনের খসড়া প্রণয়ন করে কে, তাহলে জেমস ফিটজেমস স্টিফেন। বুঝতে পারছেন? তো আমরা যদি একটু তথ্যচিত্রে আসি, দেখেন তথ্যচিত্র ডান পাশে, সাক্ষ্য আইনের খসড়া প্রস্তুতকারী হলো স্যার জেমস ফিটজেমস স্টিফেন। সাক্ষ্য আইন প্রণয়ন করা হয় 1872 সালে কতই মার্চ, 15ই মার্চ। 1872 সালের সাক্ষ্য আইনটি কার্যকর হয় 1872 সালের 1লা সেপ্টেম্বর। তাহলে পাশ করছে 15ই মার্চ, কার্যকর হয়েছে 1লা সেপ্টেম্বর। সাক্ষ্য আইনের মোট 3টা অংশ। সুনির্দিষ্ট প্রতিকার আইনেরও কয়টা অংশ ছিল? অধ্যায় ছিল 10টা। ওই জায়গা অংশও কিন্তু 3টা ছিল। তো এই আইনেরও অংশ কয়টা? 3টা। আর অধ্যায় আছে কয়টা? 11টা। সাক্ষ্য আইনের মোট ধারা কয়টা? 167টা। এই জায়গা তফসিল টফসিল নাই, বেঁচে গেছেন। আর সাক্ষ্য আইন একটি পদ্ধতিগত আইন। এভিডেন্স অ্যাক্ট 1872 সর্বশেষ সংশোধন করা হয় 20 নভেম্বর 2022। এই জায়গাও বেঁচে গেছেন, 25 এই জায়গা হাত টাত দেয় নাই। তাহলে সাক্ষ্য আইনের সর্বশেষ সংশোধনী 2022, 2022। এখন এখানে 2022 সালের সংশোধনী কি হয়েছে? 2022 সালে, যার পুরাতন বইতে নাই, নতুন বই কেনার দরকার নাই।
22-এর সংশোধনীতে বেশ কয়েক জায়গায় পরিবর্তন আসছে। সবচেয়ে মেজর যে চেঞ্জেস আসছে সেটা হলো যে আগে সাক্ষ্য ছিল দুই প্রকার, মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য। বর্তমানে সাক্ষ্য হচ্ছে তিন প্রকার, মৌখিক, দালিলিক আর কি ফরেনসিক। বুঝছেন কি কি? মৌখিক, দালিলিক আর ফরেনসিক। যদি বলেন স্যার মৌখিক মুখ দিয়ে যা বলে মৌখিক, দালিলিক লেখা হলো কি দালিলিক, ফরেনসিক হচ্ছে মানুষের রক্ত, বীর্য, তারপরে দেহের যে আইরিশ অন্যান্য যা যা আছে সবকিছু হলো ডিএনএ, এগুলো কি ফরেনসিক। এছাড়া আর একটা পরিবর্তন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো যে আগে আমাদের সাক্ষ্য আইনে 2022 সালের আগে ডিজিটাল রেকর্ড সাক্ষ্য হিসেবে বিবেচিত হতো না। ডিজিটাল রেকর্ড মানে হলো অডিও ভিডিও ফুটেজ, এগুলো সাক্ষ্য হিসেবে বিবেচিত হতো না, কিন্তু বর্তমানে ডিজিটাল রেকর্ডকে দালিলিক সাক্ষ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাহলে ডিজিটাল রেকর্ডকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ডিজিটাল রেকর্ডকে সাক্ষ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে কত সালে? 2022 সালে। 2022 সালে। বুঝছেন? তো এই জায়গায় যা আছে এত বিস্তারিত পড়তে যাব না, আরো পার্থক্য আছে, এগুলো সামনে আমরা ধাপে ধাপে জানবো যে কোন জায়গায় কি কি সংশোধন করছে। বাট আপাতত এটা জানলাম সাক্ষ্য আইন একটা কি আইন, পদ্ধতিগত আইন। কোনো দ্বিমত আছে কিনা আপনাদের যে সাক্ষ্য আইন পদ্ধতিগত আইন না? কারো দ্বিমত আছে? নাই। দেশের সব পরিস্থিতিতে যদি এরকম দ্বিমত না থাকতো তাহলে কত সুখে শান্তিতে আমরা থাকতাম। দেখেন সাক্ষ্য আইন যে ক্ষেত্রে প্রযোজ্য হয়, দেখেন ধারা 1 লেখেন, সাক্ষ্য আইন যে ক্ষেত্রে প্রযোজ্য হয় ধারা কত লিখবেন? সাক্ষ্য আইন আদালতের মধ্যে সম্মুখে গোল দিবেন সকল বিচারিক কার্যক্রমের ক্ষেত্রে, এমনকি কোর্ট মার্শালের ক্ষেত্রেও প্রযোজ্য। কোর্ট মার্শাল গোল দেন। তাহলে সাক্ষ্য আইন বলছে সকল বিচারিক কার্যক্রমে, এমনকি কি কোর্ট মার্শালের ক্ষেত্রে প্রযোজ্য। কোর্ট মার্শাল হলো সামরিক আদালত। ধরেন আর্মিদের যে বিচার প্রক্রিয়া অভ্যন্তরীণ সেটাকে কি বলে? কোর্ট মার্শাল। তাহলে যদি বলে যে সাক্ষ্য আইন কি কোর্ট মার্শালের ক্ষেত্রে প্রযোজ্য, অবশ্যই প্রযোজ্য। তবে কথা আছে কিন্তু, কোর্ট মার্শাল যদি আন্ডারলাইন করবেন দ্য আর্মি অ্যাক্ট 1952, এটা মনে রাখতে হবে, দ্য আর্মি অ্যাক্ট 1900 কত 52, দ্য নেভাল ডিসিপ্লিন অর্ডিন্যান্স 1961, দ্য এয়ার ফোর্স অ্যাক্ট 1953 অনুসারে গঠিত হয়, তাহলে 1872 সালে সাক্ষ্য আইন উক্ত কোর্ট মার্শালের ক্ষেত্রে প্রযোজ্য না। কোর্ট মার্শাল যদি কিসের কিসের সমন্বয়ে গঠিত হয়? আর্মি অ্যাক্ট 1952, নেভাল ডিসিপ্লিন অর্ডিন্যান্স কত 61, এয়ার ফোর্স অ্যাক্ট 1953। এই তিনটা মনে রাখতে হবে ভাই। এই তিনটা ছাড়া অন্যান্য কোর্ট মার্শালের অধীন গঠিত হলে সাক্ষ্য আইন কি? তাহলে তাহমিনা সাক্ষ্য আইন কি কোর্ট মার্শালের ক্ষেত্রে প্রযোজ্য? প্রযোজ্য। তবে তিনটা আইনের ক্ষেত্রে প্রযোজ্য না। তিনটা আইন কি কি? আর্মি 52, এয়ারফোর্স 53 আর নেভাল ডিসিপ্লিন হচ্ছে 61। যাই হোক, এখন আমরা চলে আসি সাক্ষ্য আইন যে ক্ষেত্রে প্রযোজ্য না। কোন আদালত বা বিচারকের নিকট দাখিলকৃত কোন হলফনামা, গোল্ডেন হলফনামা, এফিডেভিটের ক্ষেত্রে প্রযোজ্য না। সুতরাং আদালতের নিকট দাখিলকৃত হলফনামা সাক্ষ্য বলে গণ্য হবে না। যখন আপনারা যখন কোর্টে যখন এফিডেভিট করে, ম্যাজিস্ট্রেট এফিডেভিট করে না, একজন দায়িত্ব সম্পন্ন আছে না, উনি যখন ওই যে কাঠগড়ায় দাঁড়ায় দেখালো এনআইডি কার্ড সংশোধন করবে, ওনারে তথ্য জিজ্ঞাসা করে যে কি অবস্থা, কি পিতার নাম কি, মাতার নাম কি, বা আপনার উকিল সাহেবরাও কাগজপত্র সাবমিট করেন, এই ক্ষেত্রে সাক্ষ্য আইন কি প্রযোজ্য না। বুঝতে পারছেন? আবার কোর্ট মার্শালের ক্ষেত্রেও প্রযোজ্য হবে না। কয়টা আইনের ক্ষেত্রে? তাহলে এফিডেভিটের ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য না, আর কোর্ট মার্শালের ক্ষেত্রে প্রযোজ্য, তবে তিনটা আইনের ক্ষেত্রে প্রযোজ্য না। আরেকটা দেখেন, কোন সালিসি বিচারকের সম্মুখে সংগঠিত কার্যাবলীর ক্ষেত্রে প্রযোজ্য না। সালিসি বিচারক, সালিসি বিচারক মানে হলো যে আরবিট্রেটর। দেওয়ানি কার্যবিধির কোথায় আছে সালিসি বলেন? 89 কত? খ বলেন না গ বলেন, শুনি না তো। খ, হ্যাঁ এই তো 89 খতে আছে আরবিট্রেশন। তাহলে আরবিট্রেশন কোন সালিসকারীর সামনে সাক্ষ্য আইন প্রযোজ্য হবে না।
তাহলে সাক্ষ্য আইন সালিসকারীর সামনে প্রযোজ্য না, কোর্ট মার্শালের 3টা আইনের ক্ষেত্রে প্রযোজ্য না, হলফনামার ক্ষেত্রে প্রযোজ্য না। এই সব কথা বলা আছে কত ধারায়? এক ধারায়। আর এক ধারায় আর একটা কথা বলা আছে, সেই কথাটা হলো সাক্ষ্য আইন দেওয়ানি ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রেই প্রযোজ্য। সাক্ষ্য আইন দেওয়ানি এবং ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রেই কি প্রযোজ্য। এখানে লেখেন ধারা 2 বাতিল। 2 ধারা বাতিল করে লেখেন। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 প্রণয়ন করেন। 12 বিজেএস প্রশ্ন আসছে, আপনারা কনফিউজড হয়ে যাবেন। জেমস স্টিফেন আছে, জেমস স্টিফেন আছে, একটা হলো পিএইচএন আর একটা হলো ভিএন। উত্তর হবে কি পিএইচএন। প্রশ্ন আর খুঁজে পাই নাই পরীক্ষক, এটাই মনে রাখাতে হবে আর কি। সেলফ প্র্যাকটিসের 6 নম্বর প্রশ্নটা, এভিডেন্স অ্যাক্ট 1872 সংশোধিত মানে সংশোধন করতে প্রণীত আইনটি কি নামে পরিচিত? এভিডেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2022। আপনি জাস্ট মনে রেখেন সংশোধন করছে সর্বশেষ কত সালে? 2022 সালে। শাকিল 10 নম্বর প্রশ্নটা পড়েন জোরে। 1872 সালে সাক্ষ্য আইন নিম্নলিখিত কোন আইনের অধীনে গঠিত সামরিক আদালতের ক্ষেত্রে প্রযোজ্য না? 1952 সালের নৌবাহিনী আইন, তার সেনাবাহিনী আইন। সেনাবাহিনীর আইন ইংরেজি সালটা ভুল আছে, 62 লেখা, 52 করে দেন। 1961 সালের নৌ শৃঙ্খলা আইন, দ্য নেভাল ডিসিপ্লিন অর্ডিন্যান্স 1961। তারপর 1953 সালের বিমান বাহিনী আইন, দ্য এয়ারফোর্স অ্যাক্ট 1953। উপরে সবগুলাই। এগুলার ক্ষেত্রে কি প্রযোজ্য হবে না? হবে না, প্রযোজ্য হবে না। 11 পড়েন। সাক্ষ্য আইন প্রযোজ্য হবে না মার্শাল কোর্ট সহ যে কোনো আদালতের নিকট সকল বিচারিক কার্যক্রমে কোনো আদালত বা কর্মকর্তার নিকট দাখিলকৃত হলফনামার ক্ষেত্রে সালিসি কার্য দ্বারাই আরবিট্রাল প্রসিডিংস খ ও গ। সালিসের ক্ষেত্রে প্রযোজ্য না, জি। আর হলফনামার ক্ষেত্রে প্রযোজ্য না। কোনো প্রশ্ন আছে আপনাদের? যতটুকু পড়লাম এটা নিয়ে অনলাইন অফলাইনে প্রশ্ন থাকলে করবেন, যে তার প্রশ্ন আছে। সংজ্ঞায় চলে আসে, সংজ্ঞা ধারা 3, সংজ্ঞা বা ডেফিনেশন। সাক্ষ্য আইনের সকল সংজ্ঞা দিছে 3 ধারায়, এবং এই জায়গায় আপনাদের একটা এরকম এরকম হলে ভালো হইতো। সাক্ষ্য আইনে 3 ধারার কোনো উপধারা নাই, তার সকল সংজ্ঞা কত ধারায়? 3 ধারায়। তো প্রথমেই চলে এসে আদালত। আদালত বলতে, কোর্ট বলতে কাকে বোঝায়? আদালত বলতে অন্তর্ভুক্ত হবে সকল বিচারক এবং ম্যাজিস্ট্রেট, গোল দিবেন সালিসকারী ব্যতীত, সাক্ষ্য নিতে আন্ডারলাইন করবেন আইনত ক্ষমতাপ্রাপ্ত সকল ব্যক্তি। তাহলে এই জায়গায় বিচারক, আদালত বলতে কারে বোঝাচ্ছে? বিচারক বা ম্যাজিস্ট্রেট। তবে সালিসকারী কিন্তু বিচারক না। আর এছাড়া আইনত ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তিকেও বুঝাবে যে সাক্ষ্য গ্রহণ করতে পারে। সুতরাং আদালত বলতে নিম্নলিখিত ব্যক্তিকে বুঝাবে, দেখেন বিচারক আন্ডারলাইন করবেন, ম্যাজিস্ট্রেট এবং সাক্ষ্য নিতে আইনত ক্ষমতাপ্রাপ্ত সকল ব্যক্তি। এখন যদি বলেন স্যার বিচারক আর ম্যাজিস্ট্রেট তো বুঝলাম, কিন্তু সাক্ষ্য নিতে আইনত ক্ষমতাপ্রাপ্ত অন্য ব্যক্তি, তাহলে কে? অন্য ব্যক্তি কমিশন। দেওয়ানি কার্যবিধির 26 আদেশে আছে। আর ধারা কত বলেন? 75। এই তো মিলনের তো মাথায় আসতেছে, নাকি লেখা আছে ওই জায়গায়? নাই? তা তো আমার সাথে খুশি আর কেউ হয় নাই। 75 কেমনে আসলো? আছে, যাক, তাহলে ধরতেছে মাথায় আস্তে আস্তে। ধন্যবাদ মিলন। আখিনুর কু, আপনার মাথা কি ধরতেছে? ধরে ধরে। দেখবেন যে এই যে ছোটবেলায় দেখতাম যে খড়ি 2 খান ঘষলে মাঝে মাঝে কিন্তু ওই আগুনও ধরে, জানেন, কালো হয়ে যায়, বা একটু মুখে নিয়ে দেখবেন যে পোড়া পোড়া গন্ধ করে, বা চুল আঁচড়ানোর পরে ওই ছোট ছোট কাগজ কেটে রাখলে যখন ধরবেন দেখবেন যে স্থূল বিদ্যুৎ উৎপন্ন হয়েছে, এই জায়গা উঠে আসছে। তা আপনাদের যেটা দায়িত্ব সেটা হলো যে ওই ব্রেন রে ঘর্ষণ করে দেওয়া, মানে আমার চেষ্টা করে দেওয়া, ইনশাল্লাহ ধরানোর দায়িত্ব আল্লাহ। কিন্তু আপনার উচিত কি?
পড়ে যাওয়া, আপনার যে দায়িত্ব আছে বারবার দেখবেন, বারবার দেখবেন। আচ্ছা, তো জেনে রাখা ভালো, দেখেন সালিসকারী বা সালিসি বিচারক আরবিট্রেটর আদালত বা আরবিট্রেটর আদালত বলে গণ্য হবে না। সো এখান থেকে যে প্রশ্ন হতে পারে যে বিচারককে মানে আদালত কে, কে আদালত না কে আদালত, বা সাক্ষ্য আইন কোন ক্ষেত্রে প্রযোজ্য কোন ক্ষেত্রে প্রযোজ্য না, এই ধরনের হতে পারে। চলে আসি জেনে রাখা ভালো, তথ্য বা ঘটনা, ফ্যাক্ট। ঘটনা বা তথ্য অর্থ হলো এমন কোন ঘটনা তথ্য যা ঘটেছে বা বিদ্যমান বলে জানা যায়। সাক্ষ্য আইনের গোল দিবেন 3 ধারায়, তথ্য বা ঘটনা গোল দিবেন 2 প্রকার। এ জায়গায় তথ্য বা ঘটনা বলছে 2 প্রকার। কি কি দেখেন, একটা হলো ইন্দ্রিয় গ্রাহ্য বা ফিজিক্যাল ফ্যাক্ট, ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় বা ফিজিক্যাল ফ্যাক্ট। ফিজিক্যালের সবচেয়ে ভালো যে বাংলা আমরা জানি শরীর সম্বন্ধনীয় নাকি, জি আর এটা বলছে ইন্দ্রিয় গ্রাহ্য, মানে শরীর গঠিত যা সেটা হলো ফিজিক্যাল ফ্যাক্ট। অমুক অমুকরে ঘুষি দিছে, অমুক অমুকরে গুলি করছে, অমুক অমুকের চুল ধরে টান দিছে, অমুক অমুকের কান মলে দিছে, এই সবগুলো কি ফ্যাক্ট, ফিজিক্যাল ফ্যাক্ট। এই যে দেখেন ক খকে পিস্তল দিয়ে গুলি করেছে, এটা একটা কি ঘটনা, কি ঘটনা, ফিজিক্যাল ফ্যাক্ট। বাট মানসিক বা মনস্তাত্ত্বিক বিষয়, এটা বলছে সাইকোলজিক্যাল ফ্যাক্ট। কি বলেন, সাইকোলজিক্যাল ফ্যাক্ট হলো যে অভিপ্রায়, জ্ঞান, সরল বিশ্বাস ইত্যাদি মনে মনে যা থাকে সেটা হলো সাইকোলজিক্যাল। অমুক অমুকরে হত্যা করার অভিপ্রায় ছিল, সাইকোলজিক্যাল, ইচ্ছা ছিল, সাইকোলজিক্যাল, সরল বিশ্বাসে কাজটা করছে, কি সাইকোলজিক্যাল। তাহলে যদি আপনাকে বলে যে করিম খবিরকে পিস্তল দিয়ে গুলি করেছে, করিম খবিরকে রাগের বশবর্তী হয়ে পিস্তল দিয়ে গুলি করেছে, এই জায়গায় গুলি করা হলো ফিজিক্যাল, আর রাগের বশবর্তী কি সাইকোলজিক্যাল। বুঝেন কিনা? আপনারা যদি বলে যে আপনি ডিপ জল পূর্ব পরিকল্পনা অনুসারে নিশা সওদাগরকে গুলি করেছে, তো এই জায়গা পূর্ব পরিকল্পনা কি সাইকোলজিক্যাল, আর গুলি করা ফিজিক্যাল। বুঝতে পারছেন? তো এই যে দেখেন ক খ কে পিস্তল দিয়ে গুলি করেছে, গুলি করা হলো ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় ফিজিক্যাল ফ্যাক্ট, আর গুলি করার ক্ষেত্রে তার অভিপ্রায় হলো মনস্তাত্ত্বিক বিষয় বা কি সাইকোলজিক্যাল ফ্যাক্ট। তো আর পড়বো না, এখানে চলে আসি দলিলের সংজ্ঞায়। দলিল ডকুমেন্ট। সাক্ষ্য, আমরা যে সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়ে আসলাম, দেখি ফেরদৌস বলেন, ফেরদৌস আর দলিল বাতিল কত ধারায় আছে? ইংরেজি কি বলেন? ডকুমেন্ট নাই এইটুক জানেন, ধন্যবাদ। পূর্ণ মনে আছে? তাহমিনা বলেন ক্যান্সেলেশন অফ কি ইনস্ট্রুমেন্ট, ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট। ওখানে কিন্তু ডকুমেন্ট শব্দটা ব্যবহার করে নাই। তো দেখেন সাক্ষ্য আইনের 3 ধারায় ও দণ্ডবিধির 29 ধারায় দলিলের সংজ্ঞা দিছে। তাহলে দলিলের সংজ্ঞা দিছে সাক্ষ্য আইনের কত ধারায়? 3 ধারায়, আর দণ্ডবিধির 29 হুবহু এক। দলিল বলতে এই জায়গা বোঝাচ্ছে, আমি পড়ানোর তাগিদে আমি বিভিন্ন সময় কয়েকজন স্টুডেন্ট ওনাদের মনের ভাষা বুঝতে পারছি। ওনারা আসলে মনে করে দলিল বলতে বোঝায় যে আমাদের আলমারিতে বা ট্রাঙ্কের মধ্যে জমির যে দলিলগুলো থাকে বড় বড়, বা হলুদ কাগজে কার্টিস পেপারে বা স্ট্যাম্পে, ওইগুলোরই বলে বোঝায় দলিল। বাট এই জায়গায় দলিল বলতে বোঝাচ্ছে যে পদার্থের উপর কোনো কিছু লিখলেই সেটা দলিল। সেটা যে বেঞ্চের উপর হইতে পারে, টয়লেটে হইতে পারে, কাগজে হইতে পারে, চামড়া হইতে পারে, হাতে যদি কারো নাম লেখে সেটাও হতে পারে। পদার্থের উপর সংখ্যা, চিহ্ন, অক্ষর দিয়ে কোনো কিছু লিখলেই সেটা কি দলিল। এমন না যে সেটা স্ট্যাম্পেই লিখতে হবে। এই যে আমাদের মাহবুব সাহেবের টি শার্টের উপরে ডিজাইন লেখা নাকি, এটা একটা কি বলেন দলিল, এটাই লাল দলিল। কি মাহবুব সাহেব? তো তাহলে এই তো জি। তাহলে 3 ধারা অনুসারে দলিল বলতে কোন পদার্থের উপর, আন্ডারলাইন করবেন, পদার্থের উপর প্রকাশিত বা বর্ণিত বিষয়কে বোঝায়। এভিডেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2022 দ্বারা, যেটা ইম্পর্টেন্ট, এটা বল দিবেন ডিজিটাল রেকর্ডকেও দলিল হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ডিজিটাল রেকর্ডস নামের সাথে আছে ডিজিটাল। ছবি, অডিও, ভিডিও, সিসিটিভি ফুটেজ, এই সবগুলো কি
ডিজিটাল রেকর্ড ড্রোন ফুটেজ, এগুলাই হলো ডিজিটাল রেকর্ড। কোন পদার্থের উপর প্রকাশিত বা বর্ণিত কোনো বিষয় দলিল হিসেবে গণ্য হবে যদি সেটা 3 ধারায় উল্লেখিত পন্থায় প্রকাশিত বা বর্ণিত হয়। শর্তসমূহ দেখেন, 3-1 বলছে কোন পদার্থের উপর প্রকাশিত বা বর্ণিত বিষয় হতে হবে। 1-2, উক্ত বিষয় পদার্থের উপর প্রকাশ বা বর্ণনা করা হয়েছে কোন অক্ষর, আন্ডারলাইন করেন, অক্ষর, সংখ্যা বা কি চিহ্নের সাহায্যে, বা আন্ডারলাইন করেন উক্ত পন্থা সমূহের একাধিক পন্থায়। নাই বিমল সাহেব, এমনি বুঝলেই হবে। দলিলের সংজ্ঞা দিছে কত ধারা? 3 ধারা। কোন পদার্থের উপর অক্ষর, সংখ্যা বা চিহ্ন দিয়ে লিখলেই সেটারে কি বলে? দলিল। তো উক্ত বিষয়ে এইসে এখনোর উক্ত বিষয়ে পিছনেরটা ফু দেন, ভেঙে যাবে, কালি বেরোবে না। উক্ত বিষয় লিপিবদ্ধ করার উদ্দেশ্যে উক্ত পন্থা সমূহে ব্যবহার করার অভিপ্রায় ছিল বা ব্যবহৃত হতে পারে। আচ্ছা, তো তো এই উদ্দেশ্যে এই জায়গায় অনেক কথা বলা আছে, এগুলো আর পড়তে যাব না। তাহলে বইয়ে যা লিখছে দলিল, ব্যঙ্গচিত্রতে যদি থাকে কি দলিল। আমরা যে রাস্তার পাশে বড় বড় বিলবোর্ড দেখি যে বিজ্ঞাপনের জন্য, বা বিজ্ঞাপন একটা দিছে, এটাও কি দলিল। টি শার্টে লেখেন, কাগজে লেখেন, হাতে লেখেন, সবই কি দলিল। তো বিগত বছর একটা প্রশ্ন দেখে দেখেন, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুযায়ী নিম্নের কোনটি সঠিক নয়? মানচিত্র একটি দলিল, এটা সঠিক। মুদ্রিত বই একটি দলিল, সঠিক। বেসরকারি দপ্তরের হিসাব বই একটি দলিল, ব্যঙ্গচিত্র দলিল নয়। এটা কি সঠিক? সঠিক না, ব্যঙ্গচিত্র অবশ্যই কি দলিল। দলিল। ব্যঙ্গচিত্র ইংরেজি বলে দেখেন ক্যারিকেচার, বুঝছেন? এখন আমরা চলে এসেছি ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড। ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড বিস্তারিত পড়বো না, জাস্ট আমি বলি যে আপনাদের কম্পিউটার যারা ব্যবহার করে, কম্পিউটারে আছে, আগে ছিল হার্ড ডিস্ক, মানে কম্পিউটারে যাবতীয় তথ্য থাকে হার্ড ডিস্কে। বর্তমানে আছে এসএসডি ড্রাইভ, সলিড স্টেট ড্রাইভ, সবকিছু থাকে এসএসডি তে। ফোনে যেটা থাকে, ফোনে আগে আমরা লাগাইতাম মেমোরি কার্ড, এটা এক প্রকারের ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড। বর্তমানে মেমোরি কার্ড লাগানো লাগে না, ফিক্স থাকে 128 বা 256। জি, এটা বলে রম, রিড অনলি মেমোরি। এটাও এক ধরনের কি ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড। সিডি ডিভিডি আগে ছিল গোল গোল চাক্কি, নাকি? ওটাও ম্যাগনেটিক রেকর্ড বা ডিজিটাল রেকর্ড। বর্তমানে এর আগে ছিল পেন ড্রাইভের যুগ, পেন ড্রাইভ, এটাও কি ডিজিটাল রেকর্ড। বর্তমানে লেটেস্ট যেটা চলতেছে সেটা হচ্ছে যে গুগল ড্রাইভ। আপনি আপনার তথ্যাবলী ক্লাউড স্টোরেজে রাখেন। ক্লাউড স্টোরেজ মানে হলো যেটা ফিজিক্যালি আপনি টাচ করতে পারতেছেন না কিন্তু ইন্টারনেটে রেখে দিচ্ছেন, ওটা হলো ক্লাউড স্টোরেজ। তো ওটাও এক ধরনের ইলেকট্রনিক রেকর্ড। মোট কথা আপনি আপনার এই ডিজিটাল রেকর্ড যেখানে রাখেন সবকিছু হলো ইলেকট্রনিক রেকর্ড। তো পরীক্ষায় এই ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড এই বিধানাবলী সাক্ষ্য আইনে যুক্ত করছে কত সালে? 2022 সালে। 2022 সালে। আমরা বিগত বছরে একটা প্রশ্ন পড়ি, দেখেন, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুসারে কোনটি ইলেকট্রনিক রেকর্ড নয়? মানে ইলেকট্রনিক রেকর্ড নয় জিজ্ঞেস করছে। সফট ডাটা, ড্রোন ডাটা, সিসিটিভি ফুটেজ, ডিএনএ ডাটা। তো যদি বলে সফট ডাটা মানে হলো এই যে আমি যে আপনাদের ক্লাস নিচ্ছি, পিডিএফ পড়াচ্ছি, এই পিডিএফটা হলো সফট ডাটা, মানে যেটা স্ক্রিনে আছে সেটা হলো সফট। জি, আপনাদের সামনে যে আইন পাঠের বই, এটা হচ্ছে কি হার্ড। hard copy। তো সফট ডাটা তো ডিজিটাল রেকর্ড। ড্রোন ডাটা, আকাশে যেটা ওড়ে, ড্রোন ভিডিও করে না এখন, ড্রোন ফুটেজ দেখেন, এটাও কি ডিজিটাল রেকর্ড। সিসিটিভি ফুটেজ, সিসি ক্যামেরায় যা দেখা যায়, এটাও কি ডিজিটাল রেকর্ড। বাট ডিএনএ ডাটা, ডিএনএ ডাটা মানে হলো এক ধরনের ফরেনসিক সাক্ষ্য। আপনার আপনার রক্ত, বীর্য বা চোখের কোনো জিনিসপত্র, লালা, এগুলা থেকে তৈরি করা হয় ডিএনএ ডাটা। সো ডিএনএ ডাটা কিন্তু ফরেনসিক সাক্ষ্য, এটা কিন্তু ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ড হয়। বুঝতে পেরেছেন? আমরা চলে আসি প্রমাণ। সাক্ষ্য আইনের অধীন প্রমাণকে গোল দিবেন 3টি ভাগে ভাগ করা হয়েছে। তথ্য কয় প্রকার? ঘটনা কয় প্রকার? ফিজিক্যাল আর সাইকোলজিক্যাল, বললাম না? আর এই জায়গা প্রমাণ হলো 3 প্রকার। প্রমাণিত, প্রুফড, ভুল বলে প্রমাণিত, ডিসপ্রুফড, প্রমাণিত নয়, নট প্রুফড।
তাহলে প্রমাণ কয় প্রকার? প্রমাণিত, ভুল বলে প্রমাণিত, প্রমাণিত নয়। কোন মামলায় এই তিনটার মধ্যে একটা পর্যায়ে দেখা দিবে, তিনটার মধ্যে কোনো মামলায় কখনো দুইটা দেখা দিবে না। এক কথা শুনেন, বাদী যা নিয়ে মামলাটা করছে সেটা যদি বাদী প্রমাণ করতে পারে এটা হলো প্রমাণিত। বাদী মামলা করছে যে করিম, কবির, রহিম এরা তিনজনে মিলে হত্যা করছে, বাদী এটা সাক্ষ্য দিয়ে প্রমাণ করেছে, তার মানে এটা কি প্রমাণিত। বুঝেন কিনা? প্রমাণিত হলে আসামি কি পাবে? শাস্তি পাবে। যা দাবি করছে সেটা যদি প্রমাণ করা হয় তাহলে সেটা কি প্রমাণিত। এবার আমরা আসি ভুল বলে প্রমাণিত। ভুল বলে প্রমাণিত মানে হলো বাদী দাবি করছে করিম, কবির আর গণেশ এই তিনজন মিলে হত্যা করছে। এখন করিম, কবির আর গণেশ প্রমাণ করতে সাফাই সাক্ষ্য দিয়ে প্লি অফ এলিবি দিয়ে যে হত্যাকাণ্ড যেদিন সংঘটিত হয় আমরা বাংলাদেশে ছিলাম না, আমরা ছিলাম ভারতে, তাহলে এই তিনজনকে খালাস দিছে। তাহলে এটা কি বলে প্রমাণিত? ভুল বলে প্রমাণিত। অর্থাৎ বাদী যা দাবি করছে সেটা সে প্রমাণ করতে পারে নাই, আর অপরপক্ষ এসে এটা ভুল প্রমাণ করে দিছে, তাহলে এটা বলে ডিসপ্রুভড বা ভুল বলে প্রমাণিত। বুঝেন কিনা? আচ্ছা, প্রমাণিত নয়, নট প্রুফ কি? সেম উদাহরণ দেই, যে করিম, কবির আর গণেশ হত্যা করছে, বাদী মামলা করছে, বাদীও সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে পারে নাই, আর বিবাদীও ভুল বলে প্রমাণ করতে পারে নাই, তার মানে এটা হলো প্রমাণিত নয়। আর প্রমাণিত নয় হলেও সুবিধা পাবে কি? আসামি। বুঝেন কিনা? তাহলে প্রমাণিত হলে সুবিধা পাবে হচ্ছে বাদী, ভুল বলে প্রমাণিত হলে সুবিধা পাবে কে? আসামি। আর প্রমাণিত নয় হলেও সুবিধা পাবে কে? বুঝেন কিনা? তাহলে একটা মামলায় হয় প্রমাণিত হবে, নাহলে ভুল বললে প্রমাণিত হবে, না হলে কি প্রমাণিত নয়। একাধিক একাধিক মানে ফ্যাক্ট কিন্তু এ জায়গা হবে না, মানে এই তিনটার মধ্যে যে কোনো থাকবে কয়টা? একটা। যারা বুঝেন নাই তাদের জন্য আবার বলি, বাদী যা মামলা করছে সেটা সে প্রমাণ করছে, এটা হলো প্রমাণিত। বাদী যা মামলা করছে বিবাদী এসে সেটা প্রমাণ করে দিছে যে না, বাদী যা দাবি করছে এটা সঠিক না, এটা হলো প্রমাণিত। ভুল বলে প্রমাণিত, সরি। বাদী যে মামলা করছে বাদীও প্রমাণ করতে পারে নাই, আর আসামিও কিছু প্রমাণ করতে পারে নাই, এটা হলো কি প্রমাণিত নয়। প্রমাণিত নয়। ভুল বলে প্রমাণিত হলো যে বাদী যেটা দাবি করছে বিবাদী এসে সেটা উল্টা প্রমাণ করে দিছে, এটা হলো ভুল বলে প্রমাণিত। আর প্রমাণিত নয় মানে হলো বাদী যা দাবি করছে সেও পারে নাই, বিবাদীও ভুল বলে প্রমাণিত করতে পারে নাই, তার মানে এটা কি প্রমাণিত নয়। তো ভুল বলে প্রমাণিত বা প্রমাণিত নয় উভয় ক্ষেত্রেই সুবিধা পাবে কে? আসামি বা বিবাদী। আর প্রমাণিতর ক্ষেত্রে সুবিধা পাবে কে? তো আমাদের নামাজের বিরতি, নামাজ শেষে আমরা আবার পড়া শুরু করবো ইনশাল্লাহ। বিরতির আগে বলতেছিলাম যে প্রমাণ হচ্ছে তিন প্রকার: প্রমাণিত, ভুল বলে প্রমাণিত, আর একটা হলো প্রমাণিত নয়। তিনটাই আমরা বিস্তারিত ব্যাখ্যা সহকারে বলেছি। তো এখানে প্রমাণিত কি বলছে একটু দেখি, দেখেন। প্রমাণিত অর্থ হলো কোনো বিষয়ের অস্তিত্ব নিশ্চিত করা, এটা গোল্ডেন, অস্তিত্ব নিশ্চিত করা। কোন বিষয়ের অস্তিত্ব এতটাই সম্ভাব্য যে একজন বিচক্ষণ ব্যক্তি সেটার অস্তিত্ব অনুমান করে। সাক্ষ্য আইনের 3 ধারা অনুসারে কোন বিষয় প্রমাণিত হয়েছে তখনই বলা যায় যখন উপস্থাপিত সকল বিষয় বিবেচনা করে আদালত সেটার অস্তিত্ব আছে বলে বিশ্বাস করে। মানে আদালত যখন কোনো বিষয়ের ঘটনার অস্তিত্ব বিশ্বাস করে তখন ধরে নিবে এটা কি প্রমাণিত। আদালত সেটার অস্তিত্ব এতটাই সম্ভাব্য বিবেচনা করে যে অনুরূপ পরিস্থিতিতে একজন বিচক্ষণ ব্যক্তির সেটার যে অস্তিত্ব আছে এমন অনুমানের ভিত্তিতে কাজ করা উচিত। তো এখানে যে উদাহরণ এটা যদি একটু পড়ি, ক এবং খ এর মধ্যে বৈবাহিক সম্পর্ক মর্মে দাবি করে ক খ এর বিরুদ্ধে বিবাহ বৈধ মর্মে ঘোষণা মামলা দায়ের করে। সে দাবি করছে যে তাদের মধ্যকার বিবাহ হচ্ছে বৈধ। বৈবাহিক সম্পর্কের প্রমাণস্বরূপ ক বিয়ের সময় উপস্থিত সাক্ষী বা কাবিননামা দাখিল করে। সে বলছে যে আমাদের বিয়ে যে বৈধ, এই যে দেখেন সাক্ষীরা আছে, কাবিননামা আছে। সাক্ষীদের বক্তব্য কাবিননামা বিবেচনা করে বৈবাহিক সম্পর্কের অস্তিত্ব আছে মর্মে আদালত বিশ্বাস করে উক্ত সম্পর্ক প্রমাণিত গণ্য করতে পারে। তাহলে বাদী যা দাবি করছে সেটা যদি প্রমাণিত, সেটা যদি সে প্রমাণ করতে সমর্থ হয় সাক্ষ্য প্রমাণ দিয়ে, তাহলে ধরে নিতে হবে এটা প্রমাণিত। মিথ্যা প্রমাণিত দেখেন, কোন বিষয়
মিথ্যা প্রমাণিত হয়েছে বলে তখনই বলা যায় যখন উপস্থাপিত সকল বিষয় বিবেচনা করে আদালত সেটার গোল দেবেন, অস্তিত্ব বিশ্বাস করে না। আদালত বিশ্বাস করে যে এরকম ঘটনার কোনো অস্তিত্ব নেই। আদালত সেটার অস্তিত্ব নেই বলে এতটাই সম্ভাব্য বিবেচনা করে যে অনুরূপ পরিস্থিতিতে একজন বিচক্ষণ ব্যক্তির সেটার যে অস্তিত্ব নেই এমন অনুমানের ভিত্তিতে কাজ করা উচিত। উদাহরণটা পড়ি। আহ ক, স্ত্রী হত্যা মামলার আসামি করিম একটা স্ত্রী হত্যা মামলার আসামি। ঘটনার সময় করিম বাসায় ছিল মর্মে রাষ্ট্রপক্ষ দাবি করে। যিনি মামলা করছে সে দাবি করতেছে যে ওই সময় স্বামী ছিল বাসায়। রাষ্ট্রপক্ষ আদালতে যে সকল বিষয় উপস্থাপন করেছে সেগুলো আসামি যে ঘটনার সময় বাসায় ছিল সেটা আদালতকে বিশ্বাস করায় না, এবং এই কারণে আসামি যে বাসায় ছিল সেটা মিথ্যা বলে কি হয়েছে, প্রমাণিত প্রমাণিত হয়েছে। হয়েছে। এখন রাষ্ট্রপক্ষ যা যা বলছে অ্যাকচুয়ালি তারা প্রমাণ করতে পারে না। এবার আসামিও প্রমাণ করছে, জায়গা যেটা উল্লেখ করা উচিত ছিল, আসামি প্রমাণ করছে যে সে প্লি অফ অ্যালিবি প্রমাণ করছে যে অমুক সময় আমি বাসায় ছিলাম না। তাহলে এটা হচ্ছে ভুল বলে প্রমাণিত। আর প্রমাণিত নয় মানে হলো যে যিনি মামলা করছে তিনিও প্রমাণ করতে পারেন নাই, আবার আসামিও এটারে ভুল বলে প্রমাণ করতে পারেন নাই। এখন আসামি না পারলে সমস্যা নাই, যিনি মামলা করছে তিনি যেহেতু পারেন নাই, তাহলে এই ক্ষেত্রে সুবিধা পাবে কে? আসামি। উদাহরণ দেখেন, গাড়ি চুরির মামলায় চোরের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে সে গাড়ির ইঞ্জিন রং পরিবর্তন করেছে এবং নতুন মালিকের নামে গাড়িটি নিবন্ধন করেছে, কিন্তু ইঞ্জিন ও গাড়ির রং কে পরিবর্তন করেছিল সে বিষয়ে কোনো সাক্ষ্য ছিল না। সুতরাং বিষয়টি আসামির বিরুদ্ধে প্রমাণিত বলা যায় না, বরং কি নয়, প্রমাণিত নয়। নয়। বুঝতে পারছেন? তাহলে ফেরদৌস সাহেব, প্রমাণিত কাকে বলে বলেন তো? একটা উদাহরণ দিয়ে বোঝান যে এটা প্রমাণ করতে পারে বাদী। যেমন শাকিল আর তানভীর, শাকিল তানভীর কিন্তু মামলা করছে চুরির মামলা করছে। এখন শাকিল তাকে প্রমাণ করছে যে ওই তানভীর ওই জিনিসটা আসলে প্রমাণ চুরি করছে, এটা হচ্ছে প্রমাণিত। আর ভুল বলে প্রমাণিত? তাহলে এটা ভুল প্রমাণ করছে চুরি করছে, শাকিল দাবি করছে চুরি করছে, কিন্তু ও প্রমাণ করতে পারে না। তানভীর জিনিসটা দেখা যাচ্ছে যে না, ওদের সে দাবি করছে যে আমি চুরি করছি, এটা সত্যি না, আমি চুরি করি নাই। উনি তখন কোথায় ছিল? তখন তার ওই কর্মস্থলে ছিল, সে যেখানে ঘটনা ঘটছে ওইখানে ছিল না, সে যেখানে সে কাজ করে ডিউটি করছিল। এটা হলো প্রমাণিত, ভুল বলে প্রমাণিত। আর প্রমাণিত নয় এইখানে নয় বলতেছে ওই চুরির বিষয়টাই সাকিব মানে সাক্ষ্য প্রমাণ করতে পারেন, তান্ত্রিক করুক না হোক, সাকিব প্রমাণ করতে পারেন, এটা হচ্ছে প্রমাণের জন্য। বুঝছেন সবাই? আচ্ছা, সেলফ প্র্যাকটিসের 3 নাম্বার প্রশ্নটা পড়েন শাকিল। এভিডেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2022 দ্বারা নিম্নলিখিত কোনটি দলিলের অন্তর্ভুক্ত করা হয়েছে? ডিজিটাল রেকর্ড। ডিজিটাল রেকর্ড এখন দালিলিক সাক্ষ্য। জি। লুৎফর সাহেব, ডিজিটাল রেকর্ড কি কি বলেন তো, দু একটার নাম বলেন। দু একটা জিনিস। ফুটেজ, আর তারপরে অডিও ভিডিও। ধন্যবাদ। সিসিটিভি ফুটেজ, অডিও ফুটেজ, এগুলো সব ডিজিটাল রেকর্ড। ধন্যবাদ। আচ্ছা, আশরাফুল পরের প্রশ্নটা পড়েন, ওই বইটা আছে। আমার তো বই পেজ নেই। আচ্ছা, না মিললে সমস্যা নাই, পরের প্রশ্নটা পড়েন শাকিল। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর অধীনে আদালত বলতে কোনটি অন্তর্ভুক্ত হবে না? সালিসকারী। বিচারক হবে, ম্যাজিস্ট্রেট হবে, সাক্ষ্য নিতে আইনগত সম্পন্ন অন্য সকল ব্যক্তি হবে, কিন্তু সালিসকারী হবে না। হবে না। চলে আসেন আমরা সাক্ষ্যের প্রকারভেদ। সাক্ষ্য এবং সাক্ষ্যের প্রকারভেদ। 2022-এর আগে কি ইসমাইল যাইতে হবে? 2022-এর আগে সাক্ষ্য ছিল 2 প্রকার, একটা হলো মৌখিক সাক্ষ্য, ওরাল এভিডেন্স, একটা হলো দালিলিক সাক্ষ্য, ডকুমেন্টারি এভিডেন্স। বাট বর্তমানে আরো এক প্রকার যোগ হয়েছে, সেটারে বলে শরীর সম্বন্ধনীয় বা ফরেনসিক সাক্ষ্য, ফিজিক্যাল আর ফরেনসিক এভিডেন্স। তাহলে বর্তমানে যদি বলে সাক্ষ্য কত প্রকার? 3 প্রকার: মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, শরীর সম্বন্ধীয় বা ফরেনসিক সাক্ষ্য। এখন মৌখিক সাক্ষ্য আবার 2 প্রকার, দেখেন, একটা হলো প্রত্যক্ষ সাক্ষ্য আর একটা কি ঘটনা সাক্ষ্য। সামনে বিস্তারিত করবো যে কোনটা প্রত্যক্ষ আর কোনটা
শোনা, দালিলিক সাক্ষ্য আবার দুই প্রকার, একটা হলো প্রাথমিক সাক্ষ্য আর একটা কি মাধ্যমিক সাক্ষ্য, সামনে বিস্তারিত করব। আর এগুলা ছাড়াও স্বাক্ষরে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো সর্বোত্তম সাক্ষ্য আর একটা হলো আর একটা হলো পারিপার্শ্বিক বা অবস্থাগত সাক্ষ্য। তো সামনে সব পড়বো, আপাতত মনে রাখবেন যে সাক্ষ্য কত প্রকার? তিন প্রকার, মৌখিক, দালিলিক এবং কি ফরেনসিক সাক্ষ্য। বুঝতে পারছেন? তো সাক্ষ্য আইনের তিন ধারায় একটু যদি দেখি, সাক্ষ্য আইনের তিন ধারায় সাক্ষ্যকে সংজ্ঞায়িত করা হয়েছে। তিন ধারায় তিন প্রকারের সাক্ষ্য, যথা মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, ফরেনসিক সাক্ষ্য উল্লেখ করছে। তো পুরাতন বই যারা, তারা জাস্ট লিখে নেবেন সাক্ষ্য এখন কয় প্রকার? তিন প্রকার। মৌখিক, দালিলিক এবং কি ফরেনসিক। মৌখিক সাক্ষ্য সম্পর্কে 59 থেকে 60 ধারা পর্যন্ত আলোচনা করছে। তাহলে মৌখিক সাক্ষ্যের সংজ্ঞা দিচ্ছে তিন ধারা, বাট মৌখিক সাক্ষ্য কিভাবে প্রমাণ করবে এটা বলছে 59 থেকে কত 60। অন্যদিকে দালিলিক সাক্ষ্য সম্পর্কে 61 থেকে 73। দালিলিক সাক্ষ্যের সংজ্ঞা দিচ্ছে তিন ধারায়, কিন্তু দালিলিক সাক্ষ্য কিভাবে প্রমাণ করবে এটা আছে কত 61 থেকে 73। আর ফরেনসিক সাক্ষ্য নিয়ে 45 ক ধারায় বা আরো বেশ কয়েক জায়গায় আলোচনা করেছে। তো প্রথমেই আমরা চলে আসি সাক্ষ্যের অর্থ, মিনিং অফ এভিডেন্স। এখানে পড়ার আগে আমি একটা কথা বলি, আদালতে কাঠগড়ায় দাঁড়াইয়া কথা বললেই সেটা সাক্ষ্য না। সাক্ষ্য অ্যাকচুয়ালি ফৌজদারি মামলা হয় চার্জ গঠনের পরে, আর দেওয়ানি মামলা হয় ইস্যু গঠনের পরে। আর ফৌজদারি মামলায় আজকে গ্রেফতার করছে, জামিন শুনানিতে অংশগ্রহণ করছেন, কাঠগড়ায় দাঁড়িয়ে বাদী কোনো কথা বললো, আসামি কোনো কথা বললো, এগুলো কিন্তু সাক্ষ্য না। আচ্ছা, সাক্ষ্য আইনের তিন ধারায় সাক্ষ্যকে সংজ্ঞায়িত করা হয়েছে। এভিডেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2022 ধারা 3 ধারায় সাক্ষ্যের সংজ্ঞা। তিন ধারায় কি বলছে এটা একটু দেখি, তিন ধারা মনে রাখলেই হবে। বিচার বা অনুসন্ধানের অধীন বিষয়ের সাথে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে আদালত কোনো সাক্ষীকে যে বিবৃতি দেওয়ার অনুমতি দেয় বা সাক্ষী কর্তৃক যে বিবৃতি আদালতে দেওয়ার প্রয়োজনীয়তা আছে সেই বিবৃতি হলো সাক্ষ্য। এইসব বিবৃতিকে মৌখিক সাক্ষ্য বলে। সহজ কথা বললে, আমরা একটু পরেই পড়বো, সাক্ষ্য আইনে দুইটা বিষয় সাক্ষ্য দেওয়া যায়, একটা হলো বিচার্য বিষয় আর একটা হলো প্রাসঙ্গিক বিষয়। তো বিচার্য বিষয় বা যে বিষয় নিয়ে অনুসন্ধান হচ্ছে, এই বিষয়ে যদি কেউ কোনো বিবৃতি দিয়ে থাকে, সেই বিষয়ে বিবৃতি দিলে সেটাই কি বলে? মৌখিক সাক্ষ্য। দুই নম্বরে দেখেন, আদালতের নিরীক্ষার বা পরিদর্শনের জন্য, মানে আদালতের পরিদর্শনের জন্য যে দলিল উত্থাপন করা হয় সেই দলিলকে দালিলিক সাক্ষ্য বলে। আপনি আদালতে যদি কোনো বিষয়বস্তু সাবমিট করেন, কাবিননামা সাবমিট করছেন, এটা এক ধরনের কি সাক্ষ্য? দালিলিক সাক্ষ্য। তারপরে দেখেন, রক্ত, বীর্য, চুল, সকল দৈহিক উপাদান, অঙ্গ অঙ্গের অংশ, ডিএনএ, আঙ্গুলের ছাপ, তালুর ছাপ, চোখের কনিনিকার ছাপ, পায়ের ছাপ সম্পর্কিত সকল উপাদান সমূহ, বস্তু সমূহ, অনুরূপ প্রকৃতির অন্য কোনো উপাদান বা বস্তু শরীর সম্বন্ধনীয় বা ফরেনসিক সাক্ষ্য নামে গণ্য হবে যদি এমন উপাদান সমূহ বা বস্তু সমূহ প্রতিষ্ঠা করে যে কোনো অপরাধ সংঘটিত হয়েছে। মানে কারো ডিএনএ টেস্ট করে জানা গেল যে এই অপরাধটা সে করছে, তাহলে এই ক্ষেত্রে ওই ডিএনএ হলো কি সাক্ষ্য? ফরেনসিক সাক্ষ্য। হত্যা মামলায় যে পিস্তলের আঙুলের ছাপ পাওয়া গেল আসামির, তাহলে এই যে আঙুলের ছাপ, এটা একটা কি সাক্ষ্য? ফরেনসিক সাক্ষ্য। এটাই। তারপরে অপরাধ এবং এর ভুক্তভোগীদের মধ্যে ভুক্তভোগীদের মধ্যে যা বা অপরাধ বা এর অপরাধীর মধ্যকার কোনো সংযোগ বা সম্পর্ক প্রতিষ্ঠা করে এবং কোনো ঘটনা প্রমাণ করে বা মিথ্যা প্রমাণ করে। তো আমরা জেনে রাখা ভালো দেখি যে, সুতরাং এভিডেন্স অ্যাক্ট 2022 দ্বারা সংশোধিত সাক্ষ্য আইনের তিন ধারায় তিন শ্রেণীর সাক্ষ্যের সংজ্ঞা দেওয়া হয়েছে। একটা হচ্ছে মৌখিক সাক্ষ্য, ওরাল এভিডেন্স, আর একটা কি দালিলিক সাক্ষ্য, ডকুমেন্টারি এভিডেন্স, আর একটা হলো শরীর সম্বন্ধীয় বা ফরেনসিক সাক্ষ্য, ফিজিক্যাল আর ফরেনসিক এভিডেন্স। যেহেতু এভিডেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2022 অনুসারে দলিল বলতে ডিজিটাল রেকর্ডও যুক্ত হবে, সেহেতু দালিলিক সাক্ষ্য বলতে ডিজিটাল সাক্ষ্য অন্তর্ভুক্ত হবে। এই মাহবুব সাহেব, দালিলিক সাক্ষ্য আর ডিজিটাল রেকর্ড, এই দুইটা কি দুই ধরনের সাক্ষ্য কিনা বলেন? হ্যাঁ, এটা কি দুই ধরনের জিনিস কিনা? না। দালিলিক সাক্ষ্য কাগজে যদি কিছু দেখায় সেটাও দালিলিক সাক্ষ্য, আবার অডিও ভিডিও ফুটেজ এটাও বর্তমানে কি দালিলিক সাক্ষ্য। দালিলিক সাক্ষ্যের স্বীকৃতি দিয়েছে কত সালে? মানে এই যে ডিজিটাল রেকর্ডে দালিলিক সাক্ষ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে কত সালে? 2022 সালে। ধন্যবাদ।
সেলফ প্র্যাকটিসে যা আছে ইনশাল্লাহ পারবেন। আমরা চলে আসি মৌখিক সাক্ষ্য, ওরাল এভিডেন্স। ওরাল শব্দের অর্থ কি? মৌখিক সাক্ষ্যের সংজ্ঞা দেওয়া হয়েছে 3 ধারায়। আর মৌখিক সাক্ষ্য দ্বারা কোনো বিষয় প্রমাণ 59 ধারায় আলোচনা করা হয়েছে। 60 ধারা অনুসারে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। খুব সংক্ষেপে বললে মৌখিক সাক্ষ্যের সংজ্ঞা দিয়েছে 3 ধারায়, কিন্তু মৌখিক সাক্ষ্য প্রমাণের পদ্ধতি বলছে 59 আর 60। আমরা মৌখিক সাক্ষ্যের সংজ্ঞা পড়ি আগে। 3 ধারায় বলা হয়েছে, অনুসন্ধানের অধীন বিষয়ের সাথে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে আদালত কোনো সাক্ষীকে যে বিবৃতি বা স্টেটমেন্ট দেওয়ার অনুমতি দেয়। মানে আদালত যখন কোনো ব্যক্তির আদালতে কোনো কথা বলার কি দেয়, অনুমতি দেয়, বা সাক্ষী কর্তৃক যে বিবৃতি আদালতে দেওয়ার প্রয়োজনীয়তা আছে সেই বিবৃতিকে মৌখিক সাক্ষ্য বা ওরাল এভিডেন্স বলে। মৌখিক সাক্ষ্য অর্থ হলো সাক্ষী নিজে যে বিবৃতি আদালতের নিকট প্রদান করে। মৌখিক সাক্ষ্য বলতে শুধুমাত্র কোনো সাক্ষী, আন্ডারলাইন করবেন, মুখ দিয়ে যে শব্দ বলে তা নয়, বরং অসুস্থতার জন্য যে ব্যক্তি কথা বলতে অক্ষম, এটা ইম্পর্টেন্ট, অসুস্থতার জন্য যে ব্যক্তি কথা বলতে অক্ষম সে চিহ্ন বা ইশারায় যে বক্তব্য দিয়ে থাকে তাও মৌখিক সাক্ষ্য বলে গণ্য হতে পারে। যেমন বোবা সাক্ষী চিহ্ন বা ইশারায় যে সাক্ষ্য দেয় তাই 100 গোল দিবেন, 119 ধারা অনুযায়ী মৌখিক সাক্ষ্য বলে গণ্য হবে। বোবা সাক্ষীরে ইংরেজিতে বলে ডাম উইটনেস। এই যে স্ক্রিনে লিখে দিচ্ছে DUMB, ডাম উইটনেস। এই জায়গায় উচ্চারণ হবে ডি, ডয়াকার আর ম, বটা উচ্চারিত হবে না, ঠিক আছে? বোবা সাক্ষীরে কি বলে? ডাম উইটনেস। তাহলে বোবা সাক্ষীরে কি বলে? ডাম উইটনেস। কত ধারায় আছে? 119 ধারায়। আমরা চলে আসি মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ, প্রুফ অফ ফ্যাক্টস বাই ওরাল এভিডেন্স, ধারা 59। 59 ধারায় বলছে, 59 ধারায় বিধান করা হয়েছে, আন্ডারলাইন করবেন, দলিলের বিষয়বস্তু ব্যতীত, পুরোটা আন্ডারলাইন করবেন, দলিলের বিষয়বস্তু ব্যতীত সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। ইংরেজিটাও দেখেন, অল ফ্যাক্টস এক্সেপ্ট দ্য কন্টেন্টস অফ ডকুমেন্টস মে বি প্রুভড বাই দ্য ওরাল এভিডেন্স। 3টে স্টার দেন। দলিলের বিষয়বস্তু ব্যতীত সকল বিষয় কি দ্বারা প্রমাণ করা যাবে? মৌখিক সাক্ষ্য দ্বারা। অর্থাৎ যে জায়গায় দলিল আছে সে জায়গায় দলিলই দেখাতে হবে, যে জায়গায় দলিল আছে সেখানে দলিলই দেখাতে হবে, সেই জায়গায় মুখের কথা বললে কাজ হবে না। তো যদি বলে যে দলিলের বিষয়বস্তু ব্যতীত সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়, সাক্ষ্য আইনের কত ধারায়? 60 ধারায়। অর্থাৎ দলিলের বিষয়বস্তু মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায় না, কারণ হলো যেখানে কোনো লিখিত দলিল বা নথি থাকে সেই ক্ষেত্রে উক্ত লিখিত দলিল বা নথি দিয়েই উক্ত দলিলের বিবরণ প্রমাণ করতে হবে। দলিলের বিবরণ প্রমাণের ক্ষেত্রে উক্ত দলিলই হলো সর্বোত্তম সাক্ষ্য। চলে আসে আমরা 60 ধারায়। মৌখিক সাক্ষ্য সর্বদা প্রত্যক্ষ বা ডিরেক্ট হতে হবে, আন্ডারলাইন করেন। এই জায়গা বলছে যে মৌখিক সাক্ষ্য কি হতে হবে? প্রত্যক্ষ। সাক্ষ্য আইনে 60 ধারায় বলা হয়েছে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে, আন্ডারলাইন করেন, ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট। প্রত্যক্ষ শব্দটার অর্থ হলো যে বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন ওই বিষয়টা আপনার দেখার সুযোগ থাকলে দেখতে হবে, শোনার সুযোগ থাকলে শুনতে হবে, ইন্দ্রিয় দ্বারা অনুভব করার সুযোগ থাকলে ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে হবে। বাট আপনি নিজে দেখেন নাই, নিজে শুনেন নাই, নিজে ইন্দ্রিয় দ্বারা অনুভব করেন নাই, আর একজনের কাছ থেকে শুনে যদি বলেন এটা প্রত্যক্ষ হবে না। এটারা বলে হিয়ার্স এভিডেন্স বা পরোক্ষ সাক্ষ্য বা শোনা সাক্ষ্য। ধরেন একজন ব্যক্তি যদি বলে যে আমি দেখেছি ডিপজল গাজী টায়ারের গোডাউনে আগুন দিয়েছে, তাহলে এই যে সে দেখছে, স্বয়ং দেখছে, দেখে যে আদালতে যে সাক্ষ্য দিচ্ছে এটা হলো মৌখিক সাক্ষ্য, পরবর্তীতে এটা হলো প্রত্যক্ষ, বুঝছেন? কিন্তু সে যদি বলে যে ডিপজল আগুন দিছে এটা আমি দেখি নাই, এটা দেখছে মিশা সওদাগর আর মিশা আমারে বলছে, তাহলে এটা যে সাক্ষ্যটা দিচ্ছে সে কি স্বয়ং দেখছে না, সে তো আরেকজনের কাছ থেকে শুনতেছে। এটা হলো কি সাক্ষ্য? শোনা সাক্ষ্য, জনশ্রুত সাক্ষ্য, হিয়ার্স এভিডেন্স। তাহলে 60 ধারায় মৌখিক সাক্ষ্য অবশ্যই কি হতে হবে? ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট। এই যে দেখেন
আহ প্রত্যক্ষ সাক্ষ্য বা ডিরেক্ট এভিডেন্স, সাক্ষ্য আইনে 60 ধারায় প্রত্যক্ষ সাক্ষ্য ও ডিরেক্ট এভিডেন্স কে সংজ্ঞায়িত করা হয়েছে। মৌখিক সাক্ষ্য কখন প্রত্যক্ষ হবে সেটাই 60 ধারায় বিধান করা হয়েছে। 60 ধারা অনুসারে মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হবে বলতে বোঝায় যে বিষয় দেখা যায়, এই যে দেখেন, যে বিষয় দেখা যায় সেই বিষয়ে কোনো সাক্ষ্য দিতে হলে সেই ব্যক্তি সাক্ষ্য দিতে পারবে যে বিষয়টি দেখেছে বলে কি করে, দাবি করে। আবার যে বিষয় শোনা যায় সেই বিষয়ে কোনো সাক্ষ্য দিতে হলে সেই ব্যক্তি সাক্ষ্য দিতে পারবে যে বিষয়টি শুনেছে বলে দাবি করে। শোনা যায় মানে হলো আপনি আরেকজনের কাছ থেকে শুনেন নাই, শোনা যায় মানে হলো ওই ঘটনাটা আপনি শুনছেন। আপনি বলতে পারেন যে কে কারে হত্যা করছে তা জানি না, তবে আমি অমুকরে চিৎকার করতে শুনছি, সে বলতেছে যে আমারে মেরো না, আমার দেখার সুযোগ ছিল না, আমি ঘরে ছিলাম, কিন্তু তার আত্মচিৎকার আমি শুনেছি। এটাই হলো কি, এটাই প্রত্যক্ষ সাক্ষ্য। এটা শোনা সাক্ষ্য না, কিন্তু এটা কি প্রত্যক্ষ সাক্ষ্য। কিন্তু শোনা সাক্ষ্য হতো বলতো যে সে চিৎকার করতেছে, এটা অমুক শুনছে, অমুক শুনে আমারে বলছে, এটা হয়ে যেত কি শোনা সাক্ষ্য। যদি এটা এমন কোনো ঘটনা হয় যেটা অন্য যদি এটা এমন কোনো ঘটনা হয় যেটা অন্য যে কোনো ইন্দ্রিয় দ্বারা অনুভবযোগ্য হয়, তাহলে এটা অবশ্যই সেই সাক্ষীর সাক্ষ্য হবে যে দাবি করে যে সে উক্ত ইন্দ্রিয় দ্বারা ঘটনাটি অনুভব করেছে। এখন ইন্দ্রিয় দ্বারা অনুভব কেমনে করে? ধরেন গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন ধরছে, আপনি বললেন কি আগুন ধরাইছে জানি না, শব্দও শুনি নাই, তবে আমি অনেক দূরে ছিলাম, আমি প্লাস্টিকের পোড়া পোড়া গন্ধ পাইছি। ইন্দ্রিয় দ্বারা কি করছেন, অনুভব করছেন। এটাও কি সাক্ষ্য? প্রত্যক্ষ সাক্ষ্য। এখন পরে 4 নাম্বার পয়েন্টটা দেখি। যদি ঘটনাটি, গোল দিবেন, কোন মতামতকে উল্লেখ করে, উক্ত মতামতের কারণসমূহ উল্লেখ করে, তাহলে এটা এমন ব্যক্তি সাক্ষ্য হতে হবে যে কারণসমূহের ভিত্তি করে মতামত দিয়েছে। যেমন লেখেন, যেমন এক্সপার্টকে আদালতের সাক্ষী হিসেবে উপস্থিত হয়ে সাক্ষ্য দিতে হবে। যেমন লেখেন, যেমন এক্সপার্টকে বা বিশারদকে আদালতে সাক্ষী হিসেবে উপস্থিত হয়ে সাক্ষ্য দিতে হবে। ধরেন অমুক অমুকরে হত্যা করছে, এখন যে ডাক্তার লাশের পোস্টমর্টম করছে সে কি দেখছে কে কারে হত্যা করছে? কিন্তু সে দেখছে যে হত্যার সময় তারে যে আঘাত করছে, আঘাতটা অমুক হাড়ে লাগছে বা অমুক জায়গায় জখম করছে। তা ডাক্তার সাহেব তার যে ওপিনিয়নটা দিচ্ছে, ডাক্তার বলছে যে চোখে লাগছে, চোখের কর্নিয়ায় লাগছে, বা চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হয়েছে এই কারণে সে অন্ধ হয়ে গেছে, অথবা অমুক হাড়ে লাগছে। তো এই যে ডাক্তার সাহেব যে ওপিনিয়নটা দিচ্ছে এটাও প্রত্যক্ষ সাক্ষ্য। কি বলেন? প্রত্যক্ষ সাক্ষ্য। তাহলে ইন্দ্রিয় দ্বারা অনুভব করলে, দেখলে, নিজের কানে শুনলে, প্লাস কোনো এক্সপার্ট যে মতামত দিচ্ছে, এইটাও কি সাক্ষ্য? প্রত্যক্ষ সাক্ষ্য। 60 ধারায় বলছে যে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, মানে মৌখিক সাক্ষ্য সর্বদাই কি, অবশ্যই কি হতে হবে? প্রত্যক্ষ হতে হবে। এই যে দেখেন, অর্থাৎ সাক্ষ্য আইনে 60 ধারায় শুধুমাত্র যে সকল মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ, শুধুমাত্র সেই সকল মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। যেহেতু শোনা সাক্ষ্য বা হিয়ার্স এভিডেন্স প্রত্যক্ষ সাক্ষ্য না, তাই 60 ধারা অনুযায়ী শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য না। শোনা সাক্ষ্য কোন সাক্ষীর, আন্ডারলাইন করে, নিজস্ব সাক্ষ্য না, বরং সে অন্যের নিকট হতে শুনে অন্যের নিকট হতে যে সাক্ষ্য শুনেছে সেই সাক্ষ্যই কি সাক্ষ্য? শোনা সাক্ষ্য। তো আমরা চলে আসি একটি উদাহরণ, এই উদাহরণটা পড়লে ভালো বুঝবো। দেখেন, বদরুলকে জখম করে হত্যার জন্য আরিফ অভিযুক্ত। এই জায়গায় আসামি কে? আরিফ। চন্দন, ডিউক, এমরান, ফখরুল, গামা হলো সাক্ষী। এই জায়গায় আসামি হলো আরিফ, আর সাক্ষী কয়জন? 5 জন। চন্দন বলে যে সে দেখেছে আরিফ বদরুলকে জখম করতে। চন্দন বলছে যে আমি নিজে দেখছি আরিফ জখম করছে কারে? বদরুলকে। এটা মৌখিক সাক্ষ্য এবং প্রত্যক্ষ, কারণ সে দেখছে না? দেখছে। ডিউক বলে যে সে বদরুলের চিৎকার শুনেছে যে আরিফ তাকে জখম করতেছে। ডিউক বলতেছে যে আমি তো দেখি নাই, বাট আমি শুনছি যে
বদরুল চিৎকার করতেছিল যে আরিফ আমারে আর মারিস না, আমারে আর মারিস না, তো এটাও কি সাক্ষ্য? প্রত্যক্ষ সাক্ষ্য। ইমরান বলে যে সে আরিফকে দেখেছে একটি রক্তমাখা ছুরি নিয়ে দৌড়াতে এবং বদরুলকে রক্তমাখা জামা পরিধান অবস্থায় দেখেছে। ইমরান বলছে যে আমি চিৎকারও শুনি নাই, কে কারা হত্যা করছে তাও দেখি নাই, বাট আমি যা দেখছি তাই দেখলাম যে আরিফ সাহেবরে আমি দেখছি রক্তমাখা ছুরি নিয়ে দৌড়াইতে, আর আমি দেখছি যে বদরুল রক্তমাখা জামা অবস্থায় পড়ে আছে। তো সে যতটুকু দেখেছে এটাও কি সাক্ষ্য? প্রত্যক্ষ সাক্ষ্য। ফখরুল একজন ডাক্তার। ফখরুল বলে যে যে অস্ত্র আরিফের দখলে পাওয়া গেছে সেই অস্ত্র দিয়ে সম্ভবত বদরুলকে জখম করা হতে পারে, যা বদরুলের মৃত্যু ঘটিয়েছে। তাহলে ডাক্তার যে ওপিনিয়ন দিবে এটাও কি সাক্ষ্য? প্রত্যক্ষ সাক্ষ্য। গামা বলে যে সে চন্দনের নিকট হতে শুনেছে যে চন্দন দেখেছে আরিফ বদরুলকে জখম করেছে। গামা যা বলছে এটা কি গামা নিজে শুনছে? গামা তো আর একজনের কাছ থেকে শুনছে। এই ক্ষেত্রে সি, ডি, ই এবং এফ মানে চন্দন, ডিউক, ইমরান এবং ফখরুলের সাক্ষ্য হলো প্রত্যক্ষ সাক্ষ্য, কিন্তু গামায়ের সাক্ষ্য হলো কি সাক্ষ্য? শোনা সাক্ষ্য। সুতরাং চন্দন, ডিউক, ইমরান এবং ফখরুলের মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হয় তা কি হবে? গ্রহণযোগ্য হবে, কিন্তু গামায়ের সাক্ষ্য শোনা সাক্ষ্য হওয়ায় তা গ্রহণযোগ্য না। নয়। বুঝলেন কিনা? তাহলে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট কত ধারায়? 60 ধারায়। এখন প্রশ্ন হলো যে তাহলে ওরাল এভিডেন্স যদি ডিরেক্ট না হয়ে যদি শোনা সাক্ষ্য হয় তাহলে কি গ্রহণযোগ্য হবে না? হবে, বাট 60 ধারায় হবে না। শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য হতে পারে, সেটা আমরা পরে জানবো, বাট সেটা গ্রহণযোগ্য না হয় কত ধারায়? 60 ধারায়। সংক্ষেপে জেনে রাখুন, এই যে দেখেন সাক্ষ্য আইনের 3 ধারায় সাক্ষ্যকে 3টি ভাগে ভাগ করা হয়েছে: মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, শরীর সম্বন্ধীয় বা ফরেনসিক সাক্ষ্য। এই জায়গায় মোটামুটি লাস্টের লাইনটা দেখেন, সাক্ষ্য আইনের 60 ধারা অনুযায়ী শোনা সাক্ষ্য সাক্ষ্য হিসেবে কি না? গ্রহণযোগ্য না। না। তো আমরা বিগত বছরের একটা প্রশ্ন দেখি, 2023 সালে এসেছে। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর 59 ধারা অনুযায়ী ড্যাশ ব্যতীত সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। কি দলিলের ব্যতীত? বিষয়বস্তু দলিলের বিষয়বস্তু ব্যতীত। ব্যতীত। 2 নম্বর প্রশ্নটা দেখি, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর 60 ধারা অনুযায়ী ওরাল এভিডেন্স মাস্ট বি কি? Direct. ডিরেক্ট, মানে মৌখিক সাক্ষ্য সর্বদাই কি হতে হবে? প্রত্যক্ষ। পাঁচ নাম্বার প্রশ্নটা একটু পড়েন শাকিল, সবশেষেরটা, সেলফ প্র্যাকটিসের আগেরটা। নিম্নের কোনটিকে প্রত্যক্ষ সাক্ষ্য হিসেবে গণ্য করা যায়? যে বিষয়ে সাক্ষ্য দিবে সাক্ষী উহা দেখেন নাই বা শুনেন নাই, বা যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী উহা দেখেন নাই, যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী উহা স্বয়ং দেখেছেন। স্যার এটা হবে কোন বিষয় যদি স্বয়ং দেখে থাকে তাহলে সেটা কি সাক্ষ্য? প্রত্যক্ষ সাক্ষ্য। প্রত্যক্ষ সাক্ষ্য। আচ্ছা, সেলফ প্র্যাকটিসে অনেকগুলা প্রশ্ন আছে, কষ্ট করে পড়ে ফেলবেন। 14 নাম্বার প্রশ্নটা দেখি সেলফ প্র্যাকটিসের, যে মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায় দলিলের বিষয়বস্তু ছাড়া কি বিষয়? সকল বিষয় সকল বিষয়। 15 নম্বর, সাক্ষ্য আইনের 60 ধারায় মৌখিক সাক্ষ্য হতে হবে কি? প্রত্যক্ষ। প্রত্যক্ষ। তো দেখি এতক্ষণ যা পড়াইলাম একটু আপনাদের জিজ্ঞাসা করি কার কতটুকু মনে আছে। লুৎফর সাহেব, সাক্ষ্য আইন কত সালের আইন? 1850। আবার বলেন। 1872 স্যার। 1872। আর প্রথমই হলো 1850 সাল। প্রথম খসড়া প্রণয়ন করে কে বলেন? স্যার হেনরি মেইন। হেনরি মেইন। হেনরি সামর মেইন। দেখ, মেইন থাকলেই হলো, মেইন মনে না থাকলে কিন্তু হয়ে যাবে পেইন। আচ্ছা, পরে পরে খসড়া যেটা বর্তমানে আছে এটার খসড়া কে প্রণয়ন করছে? জেমস ফিটজনেস স্টিফেন। জেমস ফিটজেমস স্টিফেন। আচ্ছা, এই তাহমিনা বলেন, সাক্ষ্য আইন দেওয়ানি মামলায় প্রযোজ্য না ফৌজদারি মামলায় প্রযোজ্য? দেওয়ানি মামলায়। দেওয়ানি ফৌজদারি উভয় মামলায় প্রযোজ্য। কোথায় বলছে? এক ধারায়। এক ধারা। এই লালন সাহেব, সাক্ষ্য আইন কোর্ট মার্শাল ক্ষেত্রে প্রযোজ্য? প্রযোজ্য, কিন্তু 3টা ক্ষেত্রে প্রযোজ্য। কি কি? তো এটা হচ্ছে আরবি অ্যাক্ট 1952, আর হচ্ছে
নেভেল ডেরাভেটিভস হুম 1962 আর হচ্ছে স্যার এয়ার ফোর্স অ্যাক্ট আচ্ছা, আর আর কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য না সাক্ষ্য আইন বলেন তো? এই তিনটে তো বললেন, আর কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য না? শারীরিক আর আরো আছে, হলফনামার ক্ষেত্রে প্রযোজ্য না। জি, মাহবুব সাহেব, আপনি কি সাহেব? মাহবুব সাহেব বলেন যে সাক্ষ্য আইনের সকল সংজ্ঞা দিছে কত ধারায়? কত ধারায়? কত ধারায় দিছে? 3 ধারায়। এটা এটা অবশ্যই বলতে হবে যে সাক্ষ্য আইনের কয়টা তফসিল আছে বলেন। আছে? আছে? তফসিল নাই? সাক্ষ্য আইনের তফসিল নাই। আপনারা উকিল হয়ে বানাবেন তফসিল ক্ষমতায় গেলে। আচ্ছা, তাহলে মাহবুব সাহেব বলেন যে সাক্ষ্য আইনে ঘটনা কয় প্রকার? এক প্রকার। কি কি? অঘটন, দুর্ঘটন, এগুলা নাই কিছু? বলেন, ঘটনা কয় প্রকার? আবুল হোসেন খান, কয় প্রকার? পূর্ণ আঙ্গুল দেখাচ্ছে 2 প্রকার। 2 প্রকার কি কি? একটা কি ফিজিক্যাল ইন্দ্রিয় গ্রাহ্য, আর একটা কি সাইকোলজিক্যাল। আখিনুর, ফিজিক্যাল ফ্যাক্টের একটা উদাহরণ দেন। ফরেনসিক রিপোর্ট। মিলন, করে না করে যদি গড়ে করে, পথ বেল দিয়ে যদি গায়ে দেয়, তাও কি? তাও ফিজিক্যাল ফ্যাক্ট, মানে শরীরে আঘাত করলে সেটা ইন্দ্রিয়গ্রাহ্য ঘটনা নাকি? তানভীর সাহেব, সাইকোলজিক্যাল ফ্যাক্ট এর একটা উদাহরণ দেন। সাইকোলজিক্যাল ফ্যাক্ট। বাইরে বললাম যে 100 টাকা যে নামে আপনার খবর আছে মার্ডার হতে পারে। হ্যাঁ, সাইকোলজিক্যাল মনে মনে যে চিন্তা ভাবনা করতেন এটা হলো কি সাইকোলজিক্যাল ফ্যাক্ট। আচ্ছা বিমল সাহেব, প্রমাণ কত প্রকার? কি কি? আপনি প্রমাণিতর একটা উদাহরণ দেন। মানে থানার বিরুদ্ধে অভিযোগ আনলাম, অভিযোগ করলো এবং সেটা প্রমাণ করতে সফল হলো। কি অভিযোগ আনছে বাঙাই বলেন? চুরির অভিযোগ, ডাকাতির অভিযোগ। এবং সে সেটা প্রমাণ করতে পারছে, এটা হলো প্রমাণিত। পূর্ণ সাহেব, প্রমাণিত নয় এর একটা উদাহরণ দেন। প্রমাণিত নয়, দেখা যাচ্ছে যে রহিম গাড়িটি চুরি করেছে, কিন্তু রহিম যে গাড়িটি চুরি করেছে এটা সে প্রমাণ করতে পারে নাই। যেমন যখন রহিম গাড়িটা চুরি করেছে বাসার ভিতরের থেকে, কিন্তু এটা বলতেছে যে রহিম যখন গাড়িটা চুরি করে তখন সে বাসায় ছিল না, সে তখন বাসার বাইরে ছিল। এটা ভুল বলে প্রমাণ এটা ভুল বলে প্রমাণ করবে। প্রমাণিত। আর তাহমিনা বলেন প্রমাণিত নয়। স্যার, যদি কোনো ব্যক্তি চুরি করে, চুরি করার পর যদি সে বাদী পক্ষ প্রমাণ করতে পারে না, বিবাদী পক্ষ প্রমাণ করতে পারে না, এটা হচ্ছে প্রমাণ। এক্ষেত্রে সুবিধা পাবে কে? বিবাদী বা আসামি এটা হলো প্রমাণিত নয়। নয়। ধন্যবাদ। আচ্ছা প্রভাস সাহেব, সাক্ষ্য কয় প্রকার? কি কি? মৌখিক সাক্ষ্য, শারীরিক সাক্ষ্য আর শরীর সম্বন্ধী। আচ্ছা মৌখিক সাক্ষ্য কাকে বলে বলেন তো? স্যার আমরা মৌখিক ভাবে বললি সেটা। কোথায় মৌখিক ভাবে? কোর্টে গিয়ে বললেই কি মৌখিক সাক্ষ্য?
না স্যার সবসময় না, যখন স্যার আপনার চার্জ গঠনের পরে যখন চার্জ গঠনের পরে যখন ওই যে সাক্ষ্য গ্রহণ শুরু হয়, যে চার্জ গঠনের পরে বলে যে PW1 PW2, এবং সে যখন বিবৃতি দেয় প্রতিপক্ষ এসে তারা জেরা করে, এইগুলাই হলো সাক্ষ্য। তো আমাদের লুৎফর সাহেব, দালিলিক সাক্ষ্য কাকে বলে? যেগুলো ডকুমেন্টারি শো করা হয় ওইটাই দালিলিক সাক্ষ্য। কখন শো করলে? জামিনের সময় যদি সার্টিফিকেট শো করলাম, মেডিকেল সার্টিফিকেট, আমি অসুস্থ ছিলাম, এটা কি দালিলিক সাক্ষ্য কিনা? চার্জ গঠনের পর। চার্জ গঠনের পরে। বলেন তো, আসামি কি দালিলিক সাক্ষ্য কখন দেয় জানেন? প্র্যাকটিক্যাল প্রশ্ন। আসামি কোন ডকুমেন্ট সাবমিট করবে কখন? কখন করবে জানেন কেউ? সাফাই সাক্ষীর সময়। সাফাই সাক্ষীর সময়, এর আগে কিন্তু সে সাবমিট করতে পারবে না। পারবে না। জি, আচ্ছা। মৌখিক গেল, দালিলিক গেল। আলম ভাই বলেন, ফরেনসিক সাক্ষ্য কাকে বলে? ফরেনসিক সাক্ষ্য হলো যে ডিজিটাল রেকর্ড, রক্ত, ডিজিটাল রেকর্ড কিন্তু ফরেনসিক না। ডিজিটাল রেকর্ড হলো দালিলিক সাক্ষ্য। ফরেনসিক সাক্ষ্য হলো কোনো বিদেশি এসে যদি সাক্ষ্য দেয়, সেটাই ফরেনসিক সাক্ষ্য। পড়েন না। না। মানব দেহের যে কণনিকার হাতের ছাপ, পায়ের ছাপ, রক্ত, বীর্য, এই রিলেটেড বিষয়বস্তু যখন কোনো অপরাধ প্রমাণে বা অপ্রমাণে ব্যবহৃত হয়, তখন সেই সাক্ষ্যকে বলে ফরেনসিক সাক্ষ্য। আচ্ছা, অনলাইনে যারা আছেন তাদের মধ্যে থেকে জিজ্ঞাসা করি যে 59 ধারায় কি আছে? অনলাইনে আছে যারা আছেন এদের মধ্যে থেকে একজন বলেন যে 59 ধারায় কি আছে, বলেন। স্যার মৌখিক সাক্ষ্য স্যার, সঙ্গে বিস্তারিত। স্যার শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য না, এরকম মনে হয় কিছু একটা। না, 59 ধারায় সেটা নাই। 59 ধারায় কি আছে? মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনার প্রমাণ। দলিলের দ্বারা বিষয়, প্রমাণ করা যাবে না আর কি। সকল বিষয়বস্তু মৌখিক মৌখিক সাক্ষ্য সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। এটা আছে কততে? 59। হিজবুল সাহেব বলেন 60 ধারায় কি আছে? 60 ধারায় মৌখিক সাক্ষ্য কি? Oral evidence must be direct. মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। আচ্ছা, রফিকুল্লাহ সাহেব বলেন প্রত্যক্ষ হতে হবে অর্থ কি? তার যিনি সাক্ষ্য দিবেন উনি সরাসরি দেখতে হবে। যদি দেখার সুযোগ না থাকে উনি অন্ধ। না, বোবা উনি অন্ধ ধরেন, ওগুলো সরাসরি সাক্ষ্য দিতে পারবে স্যার। উনি অন্ধ, দেখতে পারেন নাই, তবুও কি মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে কিনা? যাবে স্যার। উনি যদি তার গন্ধ বা কোনো কিছু ফ্যাক্ট যদি বুঝি বলে যদি শনাক্ত করতে পারে, ওইটা হবে স্যার। ইশারা ইঙ্গিতে দিয়ে যদি সে বোঝায় হ্যাঁ, ইশারা ইঙ্গিতে দিলেও সেটা মৌখিক সাক্ষ্য হিসেবেই গণ্য হবে। জি, এটা হলো 59 আর 60। তাহলে আজকে আমরা একটু কম পড়ি, এই পর্যন্তই থাক। যান, আগামীকাল আসেন, আগামীকাল অনেক বেশি পড়বানি। আর আগামীকাল ক্লাস টেস্ট হবে। আমি একটু বলে দিই আগামীকালের বিষয়বস্তু। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 1 থেকে 12 ধারা, 1 থেকে 11, 12 আর 21 এই ধারাটা পড়ে আসবেন। 1 থেকে 11, সাথে 12 আর 21 এই ধারাগুলো পড়ে আসবেন। আগামীকাল ক্লাস টেস্টের বিষয়বস্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনের 1 থেকে 11, 12 আর 21। না, 12 আর 21, 12 আর 21। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। অনলাইনে যদি কেউ কোনো কোর্স ফি বকেয়া থাকে, ভর্তি হন নাই, এরকম কেউ থাকলে দ্রুত কার্য প্রক্রিয়া সম্পন্ন করে ফেলবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।